হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো জিকে স্টাডিতে আর একটা জিওগ্রাফিক ক্লাস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলে এসেছি। তো এটা জিওগ্রাফি প্র্যাকটিস সিরিজ বা প্র্যাকটিস সেটের যে ক্লাসগুলো চলছিল তার একটি অন্যতম ক্লাস। তোমরা জিকে স্টাডি প্লে লিস্টে চলে যাও, সেখানে গিয়ে পরপর সমস্ত ক্লাসগুলো দেখো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে প্রথম কোশ্চেন আমরা স্টার্ট করি। ভারতে আমদানি বাণিজ্য কোন বন্দরে প্রথম স্থান? মানে ভারতে যত জিনিস আমদানি হয়, মানে ভারতে আসে, সেই জিনিসগুলো কোন বন্দরে আসে সব থেকে বেশি পরিমাণে? সেটা হবে মুম্বাই। তাহলে ভারতের মুম্বাই বন্দরে কিন্তু আমদানি যে পণ্য বা আমদানি যে জিনিসপত্র, সেগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি আসে মুম্বাই বন্দরে, মহারাষ্ট্রের মুম্বাই বন্দরে। ভারতের রপ্তানি বাণিজ্য কোন বন্দরের প্রথম স্থান? বা সেটা হবে আমাদের মারমাগাঁও, গোয়ার মারমাগাঁও। তাহলে দেখো, মহারাষ্ট্রের মুম্বাইয়ে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমদানি হয়, বিভিন্ন দেশ থেকে মুম্বাই বন্দরে আসে। এবং সবথেকে বেশি রপ্তানি হয় মহারাষ্ট্রের পাশেই গোয়া রাজ্য, গোয়ার মারমাগাঁও থেকে। কোথায়? গোয়ার মারমাগাঁও থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি হয়ে থাকে, মানে বিদেশে গিয়ে থাকে। ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি হয়? তাহলে দেখো, সেই মারমাগাঁও থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে লৌহ আকরিক কিন্তু বিদেশে রপ্তানি হয়ে থাকে। তাহলে ভারতের বেশিরভাগ অধিকাংশ লৌহ আকরিক রপ্তানি হয়ে থাকে কোথা থেকে? মারমাগাঁও থেকে। তাহলে মারমাগাঁও থেকে ভারতের বেশিরভাগ কিন্তু লৌহ আকরিক বিদেশে রপ্তানি হয়ে থাকে। ঠিক আছে, পরের কোশ্চেনটা তোমরা দেখো। বলছে যে ভারতে আমদানি বাণিজ্য কলকাতা বন্দর কততম স্থান অধিকার করে? তা ভারতে যে আমদানি হয় বিভিন্ন জিনিসপত্র, সেক্ষেত্রে কিন্তু আমাদের কলকাতা বন্দর দ্বিতীয় স্থানাধিকার করে। তাহলে দেখো, প্রথম স্থানাধিকার হচ্ছে মারমাগাঁও বন্দর, আর দ্বিতীয় স্থানাধিকারী হচ্ছে আমাদের কে না কলকাতা বন্দর। ঠিক আছে, তারপরে কোশ্চেনে আমরা চলে যাই। চলো, ডলফিন নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটি নাম কি? সেটা হবে বিশাখাপত্তনম, তামিলনাড়ুর বিশাখাপত্তনমের এই জায়গাটা একটু কী বলতো, ডলফিন মাছের নাকের মতো, বা মাছের যে সামনের দিকে সূঁচ মতো অংশ থাকে, সেই তার মতো দেখতে, ওই জন্যে তামিলনাড়ুর ওই বিশাখাপত্তনম এলাকাটি বা জায়গাটিকে বলা হয় ডলফিন নোজ। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? ভারতের প্রথম হাইটেক বন্দর হচ্ছে মহারাষ্ট্রের নভোসেনা বন্দর। তাহলে নভোসেনা বন্দর হচ্ছে ভারতের প্রথম হাইটেক বন্দর। নভোসেনা বন্দরটির নতুন নাম কি? নভোসেনা বন্দরের নতুন নাম হচ্ছে কিন্তু জওহরলাল নেহেরু বন্দর। আমাদের প্রথম প্রাইম মিনিস্টার বা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তো সেই জওহরলাল নেহেরু নামে হয়েছে কিন্তু আমাদের মহারাষ্ট্রের নভোসেনা বন্দর, যার নতুন নাম হচ্ছে কিন্তু জওহরলাল নেহেরু বন্দর। ওখা বন্দরটি কোথায় অবস্থিত? ওখা বন্দরটি কিন্তু অবস্থিত আমাদের গুজরাটে। গুজরাটে কিন্তু আমাদের ওখা বন্দর অবস্থিত। গুজরাটে আরেকটা বন্দর আছে, যেটা হচ্ছে কান্দালা বন্দর। কান্দালা বন্দর হচ্ছে করমুক্ত বন্দর, অর্থাৎ ট্যাক্স ফ্রি পোর্ট। ভারতে একমাত্র করমুক্ত বন্দর বললে আমরা বলতে পারি কিন্তু গুজরাটের কান্দানা বন্দর। আর ওখা বন্দর কিন্তু গুজরাটে অবস্থিত। পরের কোশ্চেনে আমরা চলে যাই। ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? দেখো, ভারতের প্রথম কাগজ কল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুরে কিন্তু প্রথম কাগজ কল তৈরি হয়েছিল, মানে কাগজ তৈরি করার কারখানা। তাহলে ভারতের প্রথম কাগজ কল কারখানাটি তৈরি হয়েছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুরে। তারপরে দেখো, ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলপ ইন্ডিয়া লিমিটেড। তাহলে ভারতের বৃহত্তম যে আমাদের টায়ার তৈরি হয়, গাড়ির যে টায়ার, তো সেই টায়ার তৈরির কারখানা কিন্তু আমাদের কোথায়? ডানলপ ইন্ডিয়া লিমিটেড, যেটা কোথায় অবস্থিত? সেটা আমাদের সাহাগঞ্জে অবস্থিত। তাহলে সাহাগঞ্জে কিন্তু ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলপ লিমিটেড অবস্থিত। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? বা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা বলবো কিন্তু পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু পরেশনাথ। ঠিক আছে, জাদুঘর খনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাদুঘর খনি কী জন্য বিখ্যাত, বা এখানে কী পাওয়া যায়? এখানে কিন্তু ইউরেনিয়াম পাওয়া যায়, আমাদের যে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম, এটা হচ্ছে জাদুঘর খনিতে পাওয়া যায়। এই কোশ্চেনটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এবং এসএসসি এমটিএস পরীক্ষায়ও রিপিটেড কোশ্চেন আছে। হ্যাঁ, জাদুঘর খনি তাহলে কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে কিন্তু জাদুঘর খনিতে কিন্তু ইউরেনিয়াম পাওয়া যায়। ভারতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ইউরেনিয়াম, বা একমাত্র বলতে পারো ইউরেনিয়াম পাওয়া যায় কিন্তু জাদুঘর খনি থেকে। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র বলয় কোনটি? অভ্র বলয় মানে যেখান থেকে অভ্র উৎপাদন বা অভ্র পাওয়া গিয়ে থাকে। তাহলে ভারতের কেন, টোটাল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অভ্র বলয় হচ্ছে কিন্তু কোডারমা মালভূমি। তা কোডারমা মালভূমি হচ্ছে ভারত এবং তথা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কি? অভ্র বা মাইকা উৎপাদন। অভ্রকে ইংলিশে মাইকা বলে। তাহলে
পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র উৎপাদন হয় কোডারমা মালভূমির উত্তর অঞ্চল বা উত্তরাংশ, ঠিক আছে, সেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে বা শ্রেষ্ঠ অভ্র বলা হয়ে থাকে। ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরির কারখানা কোনটি, মানে কোনখানে সবচেয়ে বেশি পরিমাণে রাসায়নিক সার তৈরি হয়? তাহলে ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরি কারখানাটি অবস্থিত কিন্তু সিন্ধ্রিতে ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরি কারখানা অবস্থিত। ভারতের বৃহত্তম তাম্র অর্থাৎ তামা বা কপার কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত? সেটা হয়ে যাবে কিন্তু মৌ ভান্ডার অঞ্চলে অবস্থিত। ভারতের বৃহত্তম তাম্র উৎপাদন বা কপার উৎপাদন কারখানাটি কিন্তু মৌ ভান্ডারে অবস্থিত। ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদন অঞ্চলটি কোথায় অবস্থিত? ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদন অঞ্চলটি অবস্থিত কিন্তু পালাউমা খনি অঞ্চলে। কোথায় না? পালাউমা খনি অঞ্চলে কিন্তু ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদন হয়ে থাকে। তাহলে পালাউমা খনি অঞ্চলে ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপন্ন হয়ে থাকে। বক্সাইট কার আকরিক সেটা আমরা সবাই জানি, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে কিন্তু বক্সাইট। পরের কোশ্চেনে আমরা চলে যাই, পাত্রাতু জলেপ শিল্প কোথায় অবস্থিত? পাত্রাতু জপেলা শিল্প কিন্তু ছোটনাগপুর মালভূমি বা ছোটনাগপুর অঞ্চলে কিন্তু অবস্থিত পাত্রাতু জপেলা শিল্প। পরের কোশ্চেন দেখো, দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? দশম ওয়াটারফলস, তাহলে দশম ওয়াটারফলস বা দশম জলপ্রপাত কিন্তু আমাদের অবস্থিত ঝাড়খণ্ড। কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যের যে কাঞ্চি নদী আছে, ঝাড়খণ্ড রাজ্যের কাঞ্চি নদীর ওপরে কিন্তু দশম জলপ্রপাতটি অবস্থিত। এই কাঞ্চি নদী হচ্ছে সুবর্ণরেখার উপনদী। তাহলে ঝাড়খণ্ড দিয়ে যে সুবর্ণরেখা গিয়েছে, সেই সুবর্ণরেখা নদীর উপনদী হচ্ছে কাঞ্চি নদী। যে কাঞ্চি নদীর উপরে অবস্থিত দশম জলপ্রপাত, সেটা কোথায়? বা দশম ওয়াটারফলস, সেটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। আচ্ছা, সুবর্ণরেখা নদীর উপরে একটা জলপ্রপাত থাকে, সেই জলপ্রপাতটার নাম হচ্ছে হুড্রু জলপ্রপাত। তাহলে কাঞ্চি নদীর উপরে দশম জলপ্রপাত, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, এবং সুবর্ণরেখা নদীর উপরে যদি পড়ে তাহলে হবে কিন্তু হুড্রু জলপ্রপাত। ঠিক আছে, নিচের কোন শস্যটি বর্ষজীবী শস্য, পেরেনিয়াল ক্রপ? সেটা হচ্ছে আখ। বর্ষজীবী মানে সব সময় আর কি পাওয়া যায় এরকম যে শস্য, সেটা হয়ে যাবে ইক্ষু বা আখ। ঠিক আছে, তাই বর্ষজীবী শস্য আমরা বলতে পারি কিন্তু ইক্ষু বা আখ, যেটা হচ্ছে পেরেনিয়াল ক্রপ, যেটা সারা বছরই মোটামুটি পাওয়া গিয়ে থাকে। গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোরখনাথ। তাহলে গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আমরা বলতে পারি? গোরখনাথ। ঠিক আছে, আচ্ছা, সিন্ধু নদের সিওক উপনদীটি কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? সিন্ধু নদীর যে একটা উপনদী যার নাম হচ্ছে সিওক, সেই সিওক উপনদীটি কিন্তু রিমো জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে? রিমো জলপ্রপাত থেকে। তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? তিস্তা নদী আমরা জানি, তিস্তা হচ্ছে যাকে আমরা ত্রাসের নদী বলে থাকি, আমাদের উত্তর মানে কি বলবো, বা পশ্চিমবঙ্গের উত্তরাংশ অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি ওইদিকে আমাদের এই তিস্তা নদী দেখা যায়। তো তিস্তা নদী হচ্ছে কিন্তু জেমু হিমবাহ, যেটা সিকিমে অবস্থিত। ঠিক আছে, তাহলে তিস্তা নদী হচ্ছে সিকিমের জেমু গ্লেসিয়ার বা জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিস্তা নদীর অপর নাম হচ্ছে ত্রাসের নদী। তিস্তা নদীর অপর নাম হচ্ছে ত্রাসের নদী। চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতে কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। এই সর্দার সরোবর সেচ প্রকল্প কিন্তু নর্মদা নদীর ওপরে কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, বা সর্দার সরোবর বাঁধ যদি আমরা বলে থাকি। তাহলে সর্দার সরোবর সেচ প্রকল্প কিন্তু ভারতের গুজরাট রাজ্যের কোথায় অবস্থিত? না, ভারতের গুজরাট রাজ্যের অবস্থিত নর্মদা নদীর ওপরে। গুজরাট রাজ্যের ওপরে অবস্থিত নর্মদা নদীর ওপরে। ঠিক আছে, নল সরোবর কি? নল সরোবর হচ্ছে একটা পক্ষী অভয়ারণ্য, মানে যেখানে পাখিদের আনাগোনা হয়ে থাকে বা পাখিদেরকে সেখানে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তাহলে সেই পক্ষী অভয়ারণ্য হচ্ছে নল সরোবর, যেটাও কিন্তু গুজরাটে অবস্থিত। তাহলে নল সরোবর পক্ষীর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্সটি কোথায় অবস্থিত? দেখো, ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্সটি অবস্থিত ভদোদরাতে। ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম মানে যেখানে পেট্রোল তৈরি হয়, সেই ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্স হচ্ছে ভদোদরাতে। ঠিক আছে, আচ্ছা, সবচেয়ে পুরানো যে আমাদের পেট্রোলিয়াম উৎপন্ন করা হয় সেটা হবে আমাদের কি আমাদের আসামে অবস্থিত। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি পরিমাণে পেট্রোলিয়াম উত্তোলন করা হয় হচ্ছে আমাদের বোম্বে। কোথায়? মুম্বাইয়ে সব থেকে বেশি পরিমাণে পেট্রোল উত্তোলন করা হয়, এবং সব থেকে প্রথম পেট্রোল তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে পেট্রোল উৎপাদন বা তৈরি উত্তোলন করা হয়েছিল, যেটা হবে আমাদের আসামে। ঠিক আছে, আচ্ছা,
সবচেয়ে পেট্রোলিয়াম আর কি পরিশোধন হয় এরকম আর কি, সবচেয়ে বড় পেট্রোলিয়াম পরিশোধন অঞ্চল হচ্ছে আমাদের কিন্তু গুজরাটের জামনগর। তাহলে ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্স যে ভদরদা। ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা যেটা আমুল, আমরা সবাই জেনে থাকি আমুল, আর যে আমুল দুধ বা আমুলের যে বিভিন্ন প্রোডাক্ট। তো ভারতের সবচেয়ে বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা যারা দুধ উৎপাদন করে থাকে সারা ভারতের মধ্যে, উম, এবং সেটাকে পরিবেশন করে থাকে। তাহলে ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা আমুল, এই আমুলটা গুজরাটে অবস্থিত, ঠিক আছে। এই যে আমুল, এই যে কারখানাটি বলো বা কমপ্লেক্সটি, এই আমুল গুজরাটে অবস্থিত। গুজরাটের কোথায় অবস্থিত? গুজরাটের হচ্ছে আনন্দ এবং হিম্মতনগর অঞ্চলে অবস্থিত। তাহলে ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা আমুল, এটা গুজরাটের হিম্মতনগর বা আনন্দে অবস্থিত, ঠিক আছে। অলিফিন কমপ্লেক্স কোন শিল্পের জন্য বিখ্যাত? এটা তোমরা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলিফিন কমপ্লেক্স হচ্ছে কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। অলিফিন কমপ্লেক্স, এই যে নামটি, এটা কিন্তু পেট্রোকেমিক্যালের শিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা বলেছে দাক্ষিণাত্য কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কি? অর্থাৎ দাক্ষিণাত্য কৃষ্ণ মৃত্তিকা বা যে দক্ষিণ ভারতে যেগুলো আমাদের মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা, যে দাক্ষিণাত্য অঞ্চল আর কি, এই দাক্ষিণাত্য কৃষ্ণ মৃত্তিকা, এদের এখানকার মাটি হচ্ছে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। দাক্ষিণাত্য কৃষ্ণ মৃত্তিকার প্রধান পর্বতের নাম হচ্ছে সহ্যাদ্রি পর্বত। কি? সহ্যাদ্রি পর্বত, ঠিক আছে। ভীম কয়াল ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী? ভীম কয়াল ও ঘাটপ্রভা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী, ঠিক আছে, যেটা আমাদের তামিলনাড়ু রাজ্য দিয়ে বা কর্ণাটক রাজ্য দিয়ে গিয়েছে। তো সেই কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে ভীম, কয়াল এবং ঘাটপ্রভা। প্রবর মিধকনা পূর্ণা কোন নদীর উপনদী? এটা হবে গোদাবরী নদী। তাহলে প্রবর মিধকনা এবং পূর্ণা হচ্ছে গোদাবরী নদীর উপনদী। এই গোদাবরী নদী কিন্তু আমাদের দক্ষিণ ভারতের কী বলা হয়? দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী, এবং একে দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। ওষুধ শিল্পে ভারতের প্রথম কোন অঞ্চল প্রাধান্য পেয়েছে? দেখো, ওষুধ বা মেডিসিন উৎপাদনে কিন্তু ভারতের এই কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, অর্থাৎ আমরা কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, এই যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলগুলোয় সবচেয়ে কিন্তু ওষুধ উৎপাদনে কিন্তু ভারতে প্রথম স্থান অধিকার করে। প্লাস্টিক শিল্পে ভারতের দাক্ষিণাত্য অঞ্চল প্রথম স্থান অধিকার করে। দেখো, প্লাস্টিক শিল্পে দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কিন্তু প্রথম স্থান অধিকার করে। লক্ষ্য করে দেখি তো, মেডিসিন, প্লাস্টিক, তো এই ধরনের যে ওষুধ, এই ধরনের শিল্পে কিন্তু আমাদের ভারতের দাক্ষিণাত্য অঞ্চল কিন্তু প্রথম স্থান অধিকার করে। তারপরে দেখো, ইলেকট্রনিক্স শিল্পে কিন্তু ভারতে প্রথম স্থান অধিকার করে দাক্ষিণাত্য কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তো দাক্ষিণাত্য কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের শিল্পের জন্য সারা ভারতে, যেখানে ইলেকট্রনিক্স শিল্পে কিন্তু দাক্ষিণাত্য প্রথম স্থান অধিকার করে। মামা ভাগ্নে পাহাড়টি পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড়টি কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গের বীরভূমে কোন পাহাড় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড়, ঠিক আছে। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বা উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বা উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু আমরা কি বলতে পারি? সান্দাকফু। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, যেটা হচ্ছে আমাদের কি সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। যদি যদি সিঙ্গালীলা পর্বতশ্রেণীর উচ্চতম বলে তাহলে দেখা যাবে সান্দাকফু, এবং পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কিন্তু সান্দাকফু। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের সিকিমে অবস্থিত, ঠিক আছে। আর ভারতের উচ্চতম পর্বতের নাম হচ্ছে আমাদের কেটু বা গডউইন অস্টিন, ঠিক আছে। আর হিমালয়ের উচ্চতম পর্বত অবস্থিত কি মাউন্ট এভারেস্ট। পরের কোশ্চেনে চলে যাই। কোন পর্বত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে নেপাল থেকে আলাদা করেছে? অর্থাৎ দার্জিলিং এবং নেপালকে কোন পর্বত আলাদা করেছে? সিঙ্গালীলা পর্বত। তাহলে সিঙ্গালীলা পর্বত কিন্তু দার্জিলিং এবং নেপালকে কী করেছে? না, দার্জিলিং এবং নেপালকে আলাদা করেছে। এই সিঙ্গালীলা পর্বতে সান্দাকফু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে সিঙ্গালীলা পর্বতে সান্দাকফু আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের বিখ্যাত শৈলবাস বা পর্যটন কেন্দ্র দার্জিলিং কোন রাশিটির উপর অবস্থিত? তাই দার্জিলিং হচ্ছে দার্জিলিং লেবং শৈলরাশির উপর অবস্থিত। কার্শিয়াং পর্যটন কেন্দ্র কোন শৈলশিরার উপর অবস্থিত? সেটা হবে কি ডাউহিল শৈলশিলার ওপরে কিন্তু আমাদের কার্শিয়াং পর্যটন শিল্প, পশ্চিমবঙ্গের কার্শিয়াং পর্যটন শিল্প কিন্তু অবস্থিত। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ঋষিলা। তাহলে তোমরা মনে রাখবে, একটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী, একটা হচ্ছে দার্জিলিং হিমালয় বলতে পারো, দার্জিলিং হিমালয়ের বিভিন্ন অংশ। তো
তো এই সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এবং দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা বলতে পারি ঋষিলা। ঠিক আছে, যে হিমালয়ের যে অংশটা আমাদের দার্জিলিংয়ে অবস্থিত, তাহলে সেই দার্জিলিং হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা। দার্জিলিং পার্বত্য অঞ্চলের প্রধান নদী কি? তিস্তা। তাহলে আমাদের উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গের উত্তরাংশে প্রধান নদী আমরা বা দার্জিলিংয়ের প্রধান নদী বলতে পারি আমরা তিস্তা। তিস্তার অপর নাম হচ্ছে ত্রাসের নদী। তিস্তা নদী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তৃতীয় লংগেস্ট অর্থাৎ তৃতীয় সবচেয়ে লম্বা নদী। প্রথম হচ্ছে গঙ্গা, তারপরে দামোদর, তারপরে তিস্তা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বাদা। বাদা বলতে কী বুঝি? বাদা বলতে আমরা সুন্দরবনের যে নিচু কাদাযুক্ত বা কর্দমাক্ত জলাভূমি বা বনভূমি থাকে তাকে আমরা বাদা বলে থাকি। তাহলে বাদা মানে হচ্ছে সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি বা বনভূমি। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু। তাহলে দেখো আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, তাই না? পশ্চিমবঙ্গ দুভাগে ভাগ করা থাকে, মালদার ওপার থেকে উত্তরবঙ্গ এবং মালদার এদিক থেকে দক্ষিণ সুন্দরবন পর্যন্ত হচ্ছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে যদি সর্বোচ্চ শৃঙ্গ বলে তাহলে হয়ে যাবে কিন্তু অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু। আমাদের টোটাল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যদি দক্ষিণবঙ্গ বলে তাহলে হয়ে যাবে কিন্তু অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু। ঠিক আছে, পরের কোশ্চেন তোমরা দেখতে পারো, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয় কিন্তু দামোদর নদীকে। ত্রাসের নদী হচ্ছে তিস্তা নদী এবং বাংলার দুঃখ বলা হয় দামোদর নদী, কারণ দামোদর নদী প্রভাবে বন্যা হয়ে থাকে মেদিনীপুর, আমাদের বর্ধমান, হুগলি, হাওড়া এইসব অঞ্চলে প্রচুর বন্যা হয়ে থাকে। তো দামোদর নদীকে বাংলার ওই জন্য দুঃখ বলা হয়ে থাকে। ইছামতি চূর্ণী কোন নদীর শাখা? ইছামতি এবং চূর্ণী কিন্তু মাথাভাঙা নদীর হচ্ছে আমাদের কি মাথাভাঙা নদীর শাখায়। মাথাভাঙা নদীর দুটি শাখা, ইছামতি, চূর্ণী। ইছামতি নদী প্রায় এখন নেই বললেই চলে, খালের মতো হয়ে গেছে। ঠিক আছে, যেটা আমরা নদিয়া বা আমাদের উত্তর চব্বিশ পরগনায় আমরা দেখতে পাই। তাহলে ইছামতি ও চূর্ণী হচ্ছে মাথাভাঙা নদীর উপনদী বা দুটি শাখা। জলঢাকা নদী যেটা উত্তরবঙ্গে অবস্থিত, জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোথায়? ওটা হবে ভুটানের বিদাং হ্রদ। তাহলে ভুটানের বিদাং লেক বা বিদাং হ্রদ থেকে কিন্তু আমাদের জলঢাকা নদীটি উৎপন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? মানে কোন জেলা সব থেকে শুষ্ক মানে শুকনো? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে কিন্তু পুরুলিয়া। কোথায়? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল মানে পশ্চিমবঙ্গে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়? সেটা যে জলপাইগুড়ির বক্সাডুয়ার। জলপাইগুড়ির বক্সাডুয়ারে কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে কী হয়ে থাকে? বৃষ্টি হয়ে থাকে। তাহলে জলপাইগুড়ির বক্সাডুয়ার্সে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে দেখো। পরের কোশ্চেন বলেছে, গঙ্গা নদী যে আমাদের ভারতের প্রধান নদী, গঙ্গা নদী কত পার্সেন্ট জল বহন করে সারা ভারতে? সারা ভারতের 25% কিন্তু গঙ্গা নদী, ভারতীয় যত নদী আছে সব নদীর সাথে প্রায় 25% জল বহন করে। অর্থাৎ সারা ভারতে যত নদী আছে তার 25% জল কিন্তু আমাদের গঙ্গা নদী বয়ে নিয়ে যায়। ভারতের বৃহত্তম নদীর নাম কি? ভারতের বৃহত্তম নদীর নাম হচ্ছে কিন্তু গঙ্গা নদী, যার দৈর্ঘ্য প্রায় হচ্ছে 2525। তাহলে ভারতের বৃহত্তম নদীর নাম হচ্ছে গঙ্গা নদী, যার দৈর্ঘ্য প্রায় 2525। তো এই ছিল তোমাদের জন্য আজকের জিওগ্রাফি ক্লাসের একটি প্র্যাকটিস সেট। তোমরা এই ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং আসন্ন পরীক্ষায় কিন্তু তোমরা ভালো করে এই কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করে পরীক্ষা দিও। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।